উম, আচ্ছা স্যার, আলো শোষণটায় আমার একটু ঝামেলা আছে স্যার। আলো শোষণটা কিভাবে হয় একটু বোঝাতে পারবেন? আলো শোষণ আমি লিখছিলাম। স্যার। আচ্ছা, লিখে নিই তারপর। ওকে স্যার, কিন্তু স্যার যেটা যে জন্য জিজ্ঞেস করেছিলাম সেটা হলো যে স্যার, আলোটা শোষিত হয়ে যায়টা কই? কারণ স্যার আলো তো এক প্রকার শক্তি। সেটা শক্তির সংরক্ষণশীলতা ইয়া অনুযায়ী তো স্যার কোনো শক্তি হুট করে উধাও হয়ে যেতে পারে না স্যার। এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। তাহলে স্যার শোষিত হওয়ার মাধ্যমে আলো কিসে রূপান্তরিত হয়, আর কিভাবে এবার রূপান্তরিত হয়? এটা হলো আমার প্রশ্ন। দ্বিতীয় মাধ্যমে দ্বিতীয় মাধ্যমে চলে যায় সরাসরি। আর প্রতিসরিত যদি হয় তাহলে দ্বিতীয় মাধ্যমে যাওয়ার সময় বিচ্যুত হয়ে যায়। আর প্রতিফলিত যদি হয় তাহলে আবার আগের মাধ্যমে ফিরে আসে। স্যার উত্তরীয় আয়নার স্যার ফোকাস দূরত্ব স্যার ঋণাত্মক, স্যার এটা বুঝিনি স্যার। উত্তল আয়না ফোকাস দূরত্ব ঋণাত্মক, এটা বোঝো নাই? ইয়েস স্যার। আচ্ছা, বুঝাবো না। মেরু লিখছিলাম না গত গত ক্লাসে? মেরু পর্যন্ত পড়াইছিলাম না? হ্যাঁ, বলো, অবতল আয়নার ক্ষেত্রে মেরু কোনটা? সবচেয়ে নিচের বিন্দু। সব থেকে নিচের বিন্দু। উত্তল পৃষ্ঠের সবচেয়ে নিচের বিন্দু হচ্ছে মেরু। আর উত্তল আয়নার ক্ষেত্রে মেরু কোনটা? সব সবচেয়ে থেকে উপরের বিন্দু। উপরের বিন্দু। সবচেয়ে উপরের বিন্দু, রাইট। এরপরে আমরা যে টপিকটা দেখতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। অলরেডি লিখে ফেলছো আশা করি সবাই। এগুলো হচ্ছে গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেগুলোকে কেন্দ্রকে দর্পণের বক্রতার কেন্দ্র, এবং সেগুলোকে ব্যাসার্ধকে দর্পণটির বক্রতার ব্যাসার্ধ বলে। মনে করো কাছের একটা ফাঁপা গোলক থেকে কেটে নিয়ে তুমি একটা গোলীয় দর্পণ তৈরি করলা। এখন মনে করো যে গোলক থেকে তুমি কেটে নিছো সেই গোলকের ব্যাসার্ধটা ছিল মনে করো 10 সেন্টিমিটার। ব্যাসার্ধটা 10 সেন্টিমিটার ছিল, খেয়াল করো। তাইলে বলো যে যে আয়নাটা তুমি বানাইবা সেই আয়নার বক্রতা ব্যাসার্ধ কত হবে? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। হুম, 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। এখন তোমাকে যে বিষয়টা মনে রাখতে হবে, যে জন্য তুমি এই ক্লাসটা করতেছো, চাইলে খাতার মধ্যে নোটও নিতে পারো, যেহেতু তোমার লেখার একটু ঝামেলা কম আছে আজকে। যে যদি তুমি এই ব্যাসার্ধ বলো তাহলে তুমি গোলকের বলতে পারবা। কার বলতে পারবা? গোলকের। গোলকের। ব্যাসার্ধ যদি বলো কার বলতে পারবা? গোলকে। গোলকের। গোলকের নাকি আয়নার? গোলকের কার? ব্যাসার্ধ। স্যার গোলকে। গোলকের বলতে হবে। ব্যাসার্ধ যদি বলো কার বলতে পারবা? গোলকের বলতে পারবা নাকি গোলকের। আয়নার বলতে পারবা? স্যার আর যদি দর্পণের বলতে যদি হলে বক্রতা বক্রতার ব্যাসার্ধ ব্যাসার্ধ বলো উল্লেখ করতে হবে। তাহলে কার বলতে পারবা? গোলকের। বক্রতা ব্যাসার্ধ যদি বলো স্যার তাহলে কার দর্পণের। বলতে পারবা? দর্পণের। আয়নার। গোলীয় দর্পণ। হুম, তো গোলীয় দর্পণ। বক্রতা ব্যাসার্ধ যদি বলো তাহলে বলতে পারবা আয়নার বা দর্পণের। ঠিক আছে। স্যার আমার কথা কি শোনা যায়?
আর যদি তুমি, হ্যাঁ যাই, আহ বলতে চাচ্ছিলাম যে যদি তুমি ব্যাসার্ধ বলো তাহলে তুমি বলতে পারবা গোলকের ব্যাসার্ধ বা গোলকের ব্যাস। কিন্তু যে সময় নাকি আয়না বলবা তখন আয়নার ক্ষেত্রে তুমি এটা বলতে পারবে না, আয়নার ব্যাসার্ধ, আয়নার ব্যাস এটা বলতে পারবে না। তখন বলতে হবে আয়নার বক্রতা ব্যাসার্ধ বলতে পারবা। আয়নার ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে, বা রেডিয়াস অফ কার্ভেচার। আয়নার ক্ষেত্রে তোমাকে বক্রতার কেন্দ্র ইউজ করতে হবে। গোলকের ক্ষেত্রে ইউজ করবা কেন্দ্র, আয়নার ক্ষেত্রে ইউজ করবা বক্রতার কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে। মনে রাখতে হবে, কারণ পোলাপান আমি দেখি যদি 50 টাকাতে চেক করি 50 টাকার মধ্যে অন্তত পক্ষে 20 টাকাতে এই ধরনের ভুল আমি পাই, ঠিক আছে। লেখে যে গোলকের বক্রতা ব্যাসার্ধ এত, সুতরাং ফোকাস দূরত্ব, গোলকের ফোকাস দূরত্ব বের করবে সে। যেখানে নাকি আয়নার ফোকাস দূরত্ব হওয়া উচিত ছিল, প্রথমে ভুল করে গোলকের বক্রতা ব্যাসার্ধ দিয়ে সেই ভুলটা স্টার্ট করে। তাইলে নোট রাখতে পারো যে গোলকের ব্যাসার্ধ বা ব্যাস হতে পারবে, কিন্তু আয়নার ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ বলতে হবে। আর আয়নার ক্ষেত্রে এই শুধু ব্যাসার্ধ বলা যাবে না, ঠিক আছে। গোলকের ক্ষেত্রে গোলকের ক্ষেত্রে তুমি ব্যাসার্ধ বা ব্যাস দুইটাই বলতে পারবে, কিন্তু যদি আয়না হয় তাহলে আয়নার ক্ষেত্রে তুমি ব্যাসার্ধ বা ব্যাস কোনটাই বলতে পারবে না। যেটা বলতে পারবে সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ বলতে পারবে, ব্যাসও বলার প্রয়োজন নাই, ঠিক আছে। বুঝতে পারছো? বলো। ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে এটা একটু ইয়েস স্যার। প্লিজ নোট করো, একটু লেখো, খাতা কোনো একটা জায়গায় লিখে রাখো, ফুটনোটে লেখো বা উপরে ফাঁকা জায়গায় লেখো। যেগুলোকে ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ বা ব্যাস উল্লেখ করতে পারবো, কিন্তু আগে যে সময় বলতে যাবো তখন অবশ্যই আমাদেরকে বক্রতা ব্যাস উল্লেখ করতে হবে। এটা হচ্ছে মেইন কথা। এই ভুল করা যাবে না, পরীক্ষার ভিতরে অঙ্কের মধ্যে এই ভুল করলে একটা নাম্বারটা কাটা উচিত। তাহলে বলছে এই বক্রতা ব্যাস থেকে আর দ্বারা সূচিত করা হয় রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে রেডিয়াস অফ কার্ভেচার ফার্স্ট অক্ষর হচ্ছে আর, এই জন্য সেটাকে আর দিয়ে সূচিত করা হচ্ছে। সুতরাং পিসি কস এমসি কস আর। পরে পেজে আসছে, স্যার ওই কিন্তু আয়না উল্লেখ করার সময় বক্রতার ব্যাসার্ধ স্যার দিব। হ্যাঁ, কিন্তু আয়নার ক্ষেত্রে মানে কিন্তু গলীয় আয়নার ক্ষেত্রে লিখলে আরো বেটার হয়। কারণ সমতল আয়নার বক্রতা ব্যাসার্ধ আসলে অনেক বড় একটা কিছু হয়, তো এই জন্য ওইটা আমাদের ঝামেলা হয়ে যাবে। আমরা লিখবো কিন্তু গলীয় আয়নার ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ উল্লেখ করতে হবে। এখন যেমন এই যে এখানে আমরা একটা আয়না দেখতে পাচ্ছি, এই আয়নাটা যে তৈরি করা হয়েছে, আয়নার অংশ কতটুকু বলো তো দেখি, কোন অংশটুকু পি আয়না? এম প্রাইম। এমপিএম প্রাইম। তাহলে ওখানে আমাদের ডান সাইডে তো ডট লাইন দেওয়াটা ঠিক হয় নাই, তাই না? ডান সাইডে তো আমরা পুরোটা করে দিতে পারতাম। ডান সাইডে আমরা ডট লাইন দিব না, আমাদের যে চিত্র আছে চিত্রের মধ্যে আমরা পরবর্তীতে কারেকশন করে নিব। আমরা এখানে একটা সার্কেলের মতো দেখাবো, যেহেতু থ্রি ডাইমেনশনাল দেখানো সম্ভব না। দেখানোর পরে আমরা এম প্রাইমটাকে ডট লাইন দিব, আর বাদ বাকি যেখানে যেখানে আছে সেখানে আমরা দিব, কিন্তু এম প্রাইম এই অংশটুকুতে আমরা ডট লাইন দিব না। তাইলে এখানে যে এম প্রাইম যে আয়নাটা তৈরি করা হয়েছে, সেই আয়নাটা এমন একটা গোলক থেকে তৈরি করা হয়েছে যে গোলকের কেন্দ্রটা হতেছে সি, আর ব্যাসার্ধটা হইতেছে মনে করো পিসি এমসি পি প্রাইম সি অথবা এম প্রাইম সি, এগুলো যে কোনোটা, ঠিক আছে। তাইলে সেটাকে আমি আর ধরলাম, কারণ আমরা জানি যে একটা গোলকের যদি মনে করো যে একটা গোলকে যদি 10,000টা ব্যাসার্ধ থাকে, 10,000টা ব্যাসার্ধ লেন্থ সমান হবে। তাইলে তাইলে এই যে গোলীয় আয়নাটা, এই গোলীয় আয়নাটা এমন একটা গোলকের অংশ যে গোলকের কেন্দ্র হইতেছে সি, আর বক্রতা ব্যাসার্ধ হইতেছে এমসি পিসি পি প্রাইম সি এম প্রাইম সি এগুলা, ঠিক আছে। তাইলে
তাহলে আয়নাটার বক্রতার কেন্দ্র হবে সি। ওই গোলকের কেন্দ্রটাই হবে আয়নাটার বক্রতার কেন্দ্র, আর ওই গোলকের ব্যাসার্ধটা হবে আয়নাটার বক্রতার ব্যাসার্ধ। বুঝতে পারলাম? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে এখানে চিত্রের মধ্যে আমরা একটু মনে করব যে পরবর্তীতে এম পি এম প্রাইম অংশটাকে আমরা ফুল করে দিব আর কি। এর বলা হচ্ছে চিত্রে এম এম প্রাইম গোলীয় দর্পণটি সি কেন্দ্রে বিশিষ্ট গোলকের অংশ। গোলকটির ব্যাসার্ধ হচ্ছে পিসি বাই এমসি। সংখ্যানুসারে সি হচ্ছে দর্পণটির বক্রতার কেন্দ্র এবং পিসি বাই এমসি হচ্ছে দর্পণটির বক্রতার ব্যাসার্ধ। স্যার এক্সপ্লেন করা বক্রতার হচ্ছে। বলা হয় তারপরে কেন? হচ্ছে প্রধান অক্ষ নিয়ে কাজ করা হয়েছে, কারণ প্রধান অক্ষটা স্যার স্যার বক্রতার বলা হয় কেন? দর্পণটির বক্রতার ব্যাসার্ধ, বক্রতার কেন্দ্র, স্যার বক্রতা বলা দরকার কি? স্যার বলছিলাম যে বক্রতা উল্লেখ করার দরকার কি? তাহলে কি কি বলতে চাও তুমি, তাহলে বলো। স্যার স্যার অনলি বৃত্ত যে তো বক্র থাকে। দর্পণটির ব্যাসার্ধ এভাবে, স্যার শুধু দর্পণটির ব্যাসার্ধ দিলে দর্পণটা কি হয় না? পুরাটা একটা কি গোলক বা সার্কেল? নো স্যার। যে দর্পণটা তুমি বলতেছো সেই দর্পণটা কি পুরাটা একটা গোলক বা একটা বৃত্ত এরকম, মানে এটা কি পুরাটা একটা গোলক কিনা বলো। হুম? না স্যার। তাইলে তুমি কেমনে ব্যাসার্ধ বলবা? পুরাটা যদি তোমার একটা গোলক হইতো তাইলে তুমি ব্যাসার্ধ বলতে পারো, সেখানে যৌক্তিকতা আছে, কারণ যেহেতু এটা গোলাকার পার্ট বলতেই পারো। কিন্তু যেহেতু এটা যে সময় আমরা আয়না তৈরি করেছি তখন তো আর বিষয়টা এরকম হচ্ছে না নাকি, তখন তো পুরো একটা গোলক হচ্ছে না, সেটা হচ্ছে সার্টেন পার্ট অফ দা স্ফিয়ার। হুম। তাহলে তখন তোমাকে তো বক্রতা মেনশন করতেই হবে, নাকি বলো? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। হুম। পুরো গোলকটা যদি নিতা তাহলে ব্যাসার্ধ বলতে পারতাম। তাছাড়া স্যার যেহেতু যদি তুমি আমরা পুরোটা নিচ্ছ না। যদি আমরা দর্পণের ব্যাসার্ধ বলি স্যার, তাহলে আমরা বোঝাবো স্যার যে একটা স্পিয়ার থেকে মিররটা কাটার পর স্যার ইন্টারসেকশনে ইন্টারসেকশনে যেই সার্কেলটা তৈরি হয়েছে ওই সার্কেলটার ব্যাসার্ধ। কিন্তু স্যার অ্যাকচুয়ালি আমরা ব্যাসার্ধ বা ব্যাস বলতে তো স্যার শুধুমাত্র সেই সার্কেলটার ব্যাসার্ধ বলতেছি না, সেটা ধরে নিলে তো স্যার জিনিসটা অনেক ছোট হয়ে যায়। হুম হুম হুম, সেটাই। তাইলে তাইলে এটা এরপরে হচ্ছে আমাদের প্রধান অক্ষ বুঝতে হবে। বলছে গোলীয় দর্পণের প্রধান অক্ষ। গোলীয় দর্পণের প্রধান অক্ষ বলছে গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরলরেখাকে দর্পণের প্রধান অক্ষ বলে। তো এই জায়গাটা আমি ক্লিয়ার করবো, এই জন্য আমি ক্লাসটা নিচ্ছি আজকে। এটা থিওরিটা শেষ করবো আমরা। থিওরি তো এখানে আসলে সব, কারণ থিওরি না জানলে তারা ই করা যাচ্ছে না, চিত্র আঁকা যাচ্ছে না। তাহলে বলা হচ্ছে যে প্রধান অক্ষ কাকে বলছে? গোলীয় দর্পণে মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে অতিক্রমকারী সরলরেখা। তাহলে গোলীয় দর্পণে মেরু হইতেছে পি আর বক্রতা কেন্দ্র হইতেছে সি। তাহলে সি আর পি কে যদি আমরা কানেক্ট করে দিই তাহলে সিপি সরলরেখা পাচ্ছি। সিপি সরলরেখাটা হচ্ছে আয়নাটার প্রধান অক্ষ, রাইট? ইয়েস স্যার। জি ঠিক স্যার। কিনা? কিন্তু একই সাথে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এই যে পিসি যে অংশটা আছে সেটা তো একই সাথে আয়নাটার বক্রতা ব্যাসার্ধ নাকি? জি স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। আয়নাটার বক্রতা ব্যাসার্ধ নাকি পিসিটা? ইয়েস দেন স্যার। হোয়াট ইজ দ্য বিটুইন দিস টু থিংস, মানে রেডিয়াস অফ কার্ভেচার আর প্রধান অক্ষের মধ্যে তাহলে তফাতের জায়গাটা কি হবে? তুমি সেটা কি স্যার বললেন? একটা প্রান্ত মেরুতে, একটা প্রান্ত মেরুতে না। স্যার কার? একটার মধ্যে প্রধান অক্ষ আর মেরু সংযোগ থাকতে হবে, তাহলে প্রধান অক্ষ হবে। আর হুম, ব্যাসার্ধর ক্ষেত্রে এরকম কোনো মানে শর্ত নাই, অর্থাৎ মেরু না হলে অন্য কোনো বিন্দু থেকেও হওয়া সম্ভব। বক্রতা ব্যাসার্ধের ক্ষেত্রে, তাই তো? জি স্যার। মানে থিটা সব ক্ষেত্রেই থাকবে, কিন্তু প্রধান অক্ষ হইতে হইলে একটা বিন্দু সি হইতে হবে, আরেকটা বিন্দু পি হইতে হবে, এই তো। আর যদি বক্রতা ব্যাসার্ধ জি হইতে স্যার। হয় তাহলে পি হইতে পারে, পি প্রাইম হতে পারে, এম হতে পারে, এম প্রাইম হতে পারে, পি প্রাইম হতে পারে, এনিথিং নাকি? সেটাই তো। ইয়েস স্যার। হ্যাঁ, আরেকটা জায়গায় তফাৎ আছে, সেটা বলতে না পারলে বা এখানে যদি লেখা না থাকে তাহলে আমি বলতে পারি।
স্যার এখানে স্যার আরেকটা হলো স্যার, প্রধান অক্ষর ক্ষেত্রে যেটা হয় স্যার, প্রধান অক্ষর বরাবর যদি আমি একটা আম, রশ্মি নির্গত করি স্যার, সেটা স্যার একই পথে সমান্তরাল ভাবে ফেরত আসবে। কিন্তু স্যার অন্য কোনো জায়গায় স্যার যদি আহ, বিক্ষিপ্ত নির্গত করি স্যার, তাহলে স্যার এটা একটা অ্যাঙ্গেল হয়ে যাবে স্যার। প্রধান অক্ষ বরাবর পাঠালে ওই পথে বিপরীত দিকে ফিরে আসবে, তাই ইয়েস স্যার। অন্যভাবে কিন্তু স্যার পাঠালে ওইটা তো মেরু ব্যতীত, স্যার মেরু ব্যতীত অন্য বিন্দু থেকে যদি প্রধান অক্ষে পাঠাই তাহলে তো স্যার একই পথেই ফেরত আসবে। অর্থাৎ স্যার আমি পি প্রাইম থেকে সি তে পাঠাইলাম, তাও তো স্যার সি থেকে আবার পি প্রাইমে ফেরত আসবে। অর্থাৎ প্রধান ওই যে বক্রতার যে কেন্দ্র, বক্রতার কেন্দ্র বরাবর যে কোনো প্রেরিত আপতন রশ্মি তো একই পথে আবার ফেরত আসে। তাহলে স্যার এটা তো পার্থক্য হলো। ওই যে এই যে গোলীয় আয়নার মধ্যে মানে রশ্মি চিত্র আঁকার যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে পাইছি এটা, যে যদি বক্রতা ব্যাসার্ধ বরাবর বরাবর কোন একটা আলোক রশ্মি আপতিত হয়, তাহলে ওই রশ্মিটা আবার ওই পথে বিপরীত দিকে ফিরে আসে। এটা এটা পাইছো না তুমি? ইয়েস স্যার জানিস? পেয়েছি। আর প্রধান অক্ষ বরাবর দিলে ওইটা হয়, এই তো? জি স্যার, তাহলে এটাই তো তো তোমার দুইটা পয়েন্ট। একরকমই হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে আমি আমি বলে দিই, সেটা হচ্ছে যে ওই যে তোমার বক্রতা ব্যাসার্ধের যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যটা আসলে ফিক্স, বুঝছো? ইয়েস স্যার। বক্রতা ব্যাসার্ধের যে দৈর্ঘ্যটা সেটা ফিক্স। যেমন মনে করো বৃত্তের ব্যাসার্ধটা ছিল মনে করো 15 সেন্টিমিটার, তাইলে মনে করো বক্রতা ব্যাসার্ধ 15 সেন্টিমিটার হইলো। এই ব্যাপারে তো কোনো সমস্যা নাই নাকি? ঠিক আছে না? হ্যাঁ, কিন্তু কিন্তু প্রধান অক্ষ যদি হয়, প্রধান অক্ষকে তুমি দুই দিকে যত দূর ইচ্ছা বাড়াইতে পারবে, তোমার যত খুশি তত তুমি বাড়াইতে পারবে। স্যার এখানে আমার একটা প্রশ্ন আছে স্যার। স্যার এখানে এরকম যদি হয় যে সি বিন্দু পর্যন্ত ছিল, আমি আরেক মাথায় নিয়ে লাগাই দিলাম, অর্থাৎ সি থেকে বর্ধিত করতে করতে বৃত্তের আরেক প্রান্তে নিয়ে যে বিন্দু আছে সেখানে অ্যাড করলাম, হুম? তাহলে কি স্যার এটাকে আমি প্রধান অক্ষ বলতে পারবো না? সি বিন্দু পর্যন্ত ছিল, তারপরে কি করলো? স্যার সি থেকে আমি আরো বর্ধিত করলাম এবং আবার বৃত্তের বলো। যে শেষ প্রান্ত ওই পর্যন্ত নিয়ে বর্ধিত করে লাগালাম, তাহলেও কি স্যার এটাকে আমি প্রধান অক্ষ বলতে পারবো? আমি বলতে চাচ্ছি টিউশন করলাম আমি। আমার আননোন নাম্বার থেকে ফোন করে, আমি জানি আননোন নাম্বার ধরি না। ঠিক আছে, ঠিক আছে, বিরক্ত করে দিলি। হ্যাঁ, তোমার প্রশ্নটা আবার করো। স্যার এখানে আমার যে বক্রতার ব্যাসার্ধটা পাইছি এটার করো। সাথে প্রধান অক্ষের পার্থক্যটা স্যার আমি ক্লিয়ারলি বুঝতে পারছি। এখন স্যার প্রধান অক্ষরটা বলা যেটা যাইতেছে পি যদি ধরি, তাহলে পিসি হচ্ছে প্রধান অক্ষ এখানে। এখন স্যার এটাকে বর্ধিত করতে করতে আমি যদি বৃত্তের শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাই, তাহলে স্যার এক অর্থে তো এটা একটা ব্যাস হইতেছে বৃত্তের, একদম কেন্দ্র দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, মানে মূল যে বৃত্তটা সেটার ব্যাস হয়ে গেছে। তাও কি স্যার এটাকে আমি প্রধান অক্ষ বলে আখ্যায়িত করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবে। ওকে স্যার, তাহলে এটাও তো স্যার একটা মানে এমন পার্থক্য। একটা রেখা হবে যে- যেই রেখাটা হবে সেই রেখাটার উপরে পি থাকতে হবে, মানে মেরু থাকতে হবে, সেই রেখাটার উপরে সি থাকতে হবে। তারপরে সেটা উভয় দিকে যত দূর পর্যন্ত গেল, এখানে তোমার বৃত্ত পর্যন্ত যে তুমি নিবে এমন কোনো কথা নাই। তুমি পি থেকে তুমি ডাইন দিকে টেনে যত দূর ইচ্ছা লয়ে দাও, আর সি থেকে বাম দিক পর্যন্ত টেনে তুমি যত দূর পর্যন্ত লয়ে দাও, কোনো সমস্যা নেই। কাহিনী বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। বাট তুমি যদি বলো যে বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার, তাহলে তুমি ওই যে সিপি আছে বা সিএম আছে বা সিপি প্রাইম বা সিএম প্রাইম, ওইটার বাইরে এখানে আর যাওয়া যাবে যতটুকু না। লেন্থ সেটা যদি
ওইটাই 15 সেন্টিমিটার যদি থাকে 15 সেন্টিমিটার হবে, এর বেশি মানে এর বেশি তুমি করতে পারবে না। কিন্তু প্রধান অক্ষরে তোমার চাইলে তুমি যে মানে উভয় দিকে যত দূর ইচ্ছা তত দূর বাড়াইতে পারবা। চাইলে শুধু ডাইন দিকে বাড়াইতে পারবা, চাইলে শুধু বাম দিকে বাড়াইতে পারবা, চাইলে যেটা আছে ওইটা রাখতে পারবা, চাইলে উভয় দিকে যত দূর ইচ্ছা তত দূর তুমি বাড়াইতে পারবা। বুঝলা কিনা কও? জি স্যার, ক্লিয়ার। তাহলে এটাই আমি বলতে চাচ্ছিলাম আর কি, সেজন্য এই ক্লাসটা নিচ্ছি। তাহলে বলা হচ্ছে যে এই যে গোলীয় প্রধান অক্ষ 5 নং চিত্রে পিসি সরলরেখাটি গোলীয় দর্পণে মেরু পি এবং বক্রতার কেন্দ্র পি এর মধ্য দিয়ে অতিক্রম করে সংজ্ঞানুসারে পিসি হচ্ছে দর্পণের প্রধান অক্ষ। তা বলা হচ্ছে প্রধান অক্ষ উভয় দিকে যতদূর ইচ্ছা বর্ধিত করা যায়, এটা বলা হয়েছে। ঠিক আছে, যতদূর ইচ্ছা বর্ধিত করা যাবে। আর প্রধান অক্ষ কয়টা হবে? স্যার প্রধান একটাই অক্ষের হবে। সংখ্যা কয়টা হবে? শুধুমাত্র একটা। রিজন কি? কারণ কি? স্যার কারণ মেরু থেকে কেন্দ্র পর্যন্ত মাত্র একটাই সরল রেখা অঙ্কন করা যায়, একাধিক পারা যায় না। বরঞ্চ এটা বলা যায় যে একটা গোলার ক্ষেত্রে, ঠিক না? সবচেয়ে নিচের বিন্দুটা হচ্ছে অবতল আয়নার ক্ষেত্রে, সবচেয়ে উঁচু বিন্দুটা হচ্ছে উত্তল আয়নার ক্ষেত্রে। মেরুতে একটাই হয়, কাজে তখন আমি কিভাবে আর ওর চাইতে বেশি পাবো আর কি, তাই না? জি স্যার। হ্যাঁ, করে ফেলবে কিন্তু আবার এই ক্লাসটা হলে করে ফেলবা, নাহলে ভুলবো আবার। তারপরে হচ্ছে তোমার গোলীয় দর্পণে গৌণ অক্ষ বা সেকেন্ডারি এক্সিস বস্তু মেরুবিন্দু ব্যতীত দর্পণের প্রতিফলক পৃষ্ঠের প্রস্থ যে কোনো বিন্দু বা বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে অতিক্রমকারী সরলরেখাকে গৌণ অক্ষ বলে। ঠিক আছে, এটা কিন্তু খুব মারাত্মক একটা জিনিস। তাহলে বুঝতে পারো যে এখানে তোমার প্রতিফলক পৃষ্ঠের উপরে মানে এই যে যে কোনো একটা বিন্দু থাকলো, আর বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে অতিক্রমকারী সরলরেখা হইলো, তাহলে বুঝতে পারো যে গৌণ অক্ষ কি একটা হবে নাকি একাধিক হবে? স্যার অসংখ্য হবে। অসংখ্য হবে। যেমন আমরা এই যে চিত্রটা খেয়াল করি, এখানে আমাদের গোলকটা তো আমরা পুরোটা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আয়নার অংশ কতটুকু? এমপি এম প্রাইম না? ইয়েস স্যার। জি স্যার। আয়না যেটা, হ্যাঁ, ইয়েস স্যার। জি আয়নাটা স্যার। হচ্ছে এমপি এম প্রাইম। তাইলে এই এমপি হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। তাহলে এই প্রতিফলক পৃষ্ঠের উপরে বিন্দুর সংখ্যা কি একটা দুটা নাকি অনেক হতে পারে? অসংখ্য আছে। স্যার অনেক হতে পারে। প্রতিফলক পৃষ্ঠের উপরে অনেক হতে পারে। তাহলে অনেক যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি ওই প্রতিফলক পৃষ্ঠের উপরস্থ যে কোনো বিন্দুর সাথে যদি তুমি সি এর কানেকশন দাও, তাইলে যে হবে সেটা গুণক। এবং গুণকের অবস্থা ও প্রধানকের সাথে এই ব্যাপারটা মিলে আছে, গুণককে তুমি উভয় দিকে যতদূর ইচ্ছা বাড়াইতে পারবা। ঠিক আছে, জি স্যার। ইয়েস স্যার। বুঝলা? বলো। জি স্যার। এখন তুমি মনে করলা যে তোমার ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা বলি বা পয়েন্টটা আমি বলি, সবাই খেয়াল করো, মনোযোগ দাও। ঠিক আছে, এতটা বেটার করে তোমার কিছু বুঝাবে না। আমি তোমায় বললাম যে তুমি আয়নার অংশটা দেখতে পাচ্ছ, এমপি এমপি পি প্রাইম এম প্রাইম, এই 4টা পয়েন্ট তুমি দেখতে পাচ্ছ। সেই 4টা পয়েন্টের মানে এম বা এম এম এর বাম দিকে অথবা এম প্রাইমের নিচে ডান দিকে তুমি আরেকটা পয়েন্ট নিয়ে তারপরে তুমি সেটার সাথে সি পয়েন্টে কানেকশন দিয়ে দিলো, তাহলে কি সেটা গুণক হবে কিনা? হবে ইয়েস স্যার। স্যার। মানে আয়নার অংশ ছাড়া অন্য যে কোনো ডট লাইন যেখানে আছে সেই জায়গার ভিতরে একটা বিন্দু নিলা, বিন্দু নিয়ে তুমি কি করলা, সেই বিন্দুর সাথে ওই বিন্দুর কানেকশন দিয়ে দিলা, তাইলে সেটা গুণক হবে কিনা? স্যার প্রতিফলক পৃষ্ঠ ব্যতীত অন্য কোনো বিন্দু থেকে সি এর সাথে কানেকশন দিলে এটা হবে না। কিন্তু আমার একটা কথা আছে, যদি এমন হয় যে মনে করো তুমি ওই ডট লাইনের উপরে তুমি একটা বিন্দু নিলা, সেই বিন্দুর সাথে তুমি কানেকশন দিলা সি এর, সেই কানেকশন দেওয়ার পরে থেকে পিছনের দিকে বাড়ানোর পরে তুমি দেখলা সেটা আয়নাকে ছেদ করতেছে প্রতিফলক পৃষ্ঠ, তখন তোমার কি বিবেচনা আসবে? তখন এটাকে তুমি গুণক বলতে পারবা নাকি পারবা না? স্যার কাহিনী কোনটা বুঝে দাও, বলতেছেন? তোমরা রিকোয়েস্ট প্রতিফলক করবা আমি গুলি রশ্মি? করে দিতে। স্যার প্রতিফলক রশ্মি কি টাচ করতেছে আয়নার ইয়েকে, পৃষ্ঠকে?
যে তুমি এমপি তারপরে পি প্রাইম এম প্রাইম এই বিন্দুগুলোর বাইরে তুমি মনে করো কোন একটা বিন্দু নিয়ে আপনি এর সাথে কানেকশন দিলে কোন অক্ষ কোন শর্তের সাপেক্ষে হতে পারে বা কোন শর্ত সাপেক্ষে হতে না পারে সেই বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম। স্যার কোন পিছন শর্তের সাইডটা সাপেক্ষে হবে বর্ধিত করলে, স্যার আর কোন পিছন শর্তের সাইডটা, সাপেক্ষে হবে না স্যার পিছন সাইডটা বর্ধিত করলে যদি এটা বলতে প্রতিফলক চাচ্ছিলাম। পৃষ্ঠকে টাচ করে তাহলে স্যার হওয়ার কথা তো। প্রতিফলক পৃষ্ঠকে পিছন দিকে বর্ধিত করলে যদি প্রতিফলক পৃষ্ঠকে ছেদ করে তাইলে হওয়ার কথা। আর যদি দেখা যায় পিছন দিকে বাড়ানো হইলো, ঠিক আছে, কিন্তু প্রতিফলক পৃষ্ঠকে ছেদ করলো না, তাইলে কি হবে নাকি হবে না? তাহলে স্যার ওটা হিসাবেই স্যার আর হবে নেওয়া না। হবে। ওইটা তাহলে গৌণ অক্ষ হবে না। যেমন এখানে আমি যেমন সি এর সাথে পি প্রাইমে কানেকশন দিচ্ছি, অন্য বিন্দুটা কিন্তু এখানে দেখানো হয়নি। সি এর ডান দিকে পি প্রাইম বিন্দু দেখানো হয়েছে, আর বাম দিকে যে বিন্দুটা সেটা দেখানো হয়নি। তাহলে মনে করো ওখানে যে বিন্দুটা সেই বিন্দুটা যদি মনে করো জেড হইতো, যেমন জেড সি পি পি প্রাইম, তাইলে মনে করো সিপি প্রাইম রে তুমি মুইছা দিলা, জেড সি তোমার কাছে থাকতো, তখন কি তুমি বুদ্ধি করে বলতে পারতা যে জেড সি যেটা সেটা গৌণ অক্ষ হবে নাকি হবে না? ইয়েস স্যার, গুণক হবে। স্যার Yes, গৌণ sir. অক্ষ হবে। এটা হবে, তাহলে তোমার কাজ কি হবে? প্রথমেই বলে না দেওয়া, প্রথমে তুমি বলবা না যে কোনো হবে নাকি না হবে। তুমি কি করবা, তুমি স্থল বসে একটু দেখবা যে সেটা প্রতিফলক পৃষ্ঠকে ছেদ করতেছে কিনা। যদি করে তাহলে বলবা যেটা গুণক হবে বা সেকেন্ডারি এক্সিস হবে। আর যদি দেখো করতেছে না তাহলে গুণক হবে না। বুঝতে পারলাম? বলো। জি স্যার। স্যার Yes, sir. আর তাহলে আর, তারপরে বলো প্রধান অক্ষের সাথে গৌণ অক্ষের একটা মূল জায়গা কোনটা? কারণ একটা গোলীয় আয়নার জন্য মেরুবিন্দু একটাই, এই জন্য তোমার গোলীয় আয়নার ক্ষেত্রে তুমি প্রধান অক্ষ একটাই পাবা। তো একটা গোলীয় আয়নার প্রতিফলক পৃষ্ঠের উপরে তোমার অসংখ্য বিন্দু থাকতে পারে, মেরুবিন্দু ছাড়াও, নাকি পারে না? ইয়েস স্যার ইয়েস এমপি স্যার। প্রাইম ইয়েস যে স্যার। অংশটা সেই অংশটার উপরে, ঠিক আছে, পি প্রাইম ছাড়াও আর অসংখ্য বিন্দু থাকতে পারে কিনা? পারে তো। Yes, জি sir. স্যার। ইয়েস স্যার তাহলে যদি তাই থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রধান অক্ষ তো আমরা একটাই পাচ্ছি, বাট গৌণ অক্ষ কতগুলো হবে সেটা আমরা জানি না। যদি প্রতিফলক পৃষ্ঠের উপরে অসংখ্য বিন্দু থাকে তাহলে গৌণ অক্ষের সংখ্যা অসংখ্য হবে, রাইট? Yes, sir. ইয়েস স্যার। ইয়েস স্যার যাতে তোমরা ডিস্টিংশনটা বুঝতে পারো, ডিস্টিংশন এই ডিফারেন্সটা কি সেটা যাতে তোমরা বুঝতে পারো, এটা চাচ্ছিলাম। কারণ এটা তো পড়াতে তুমি পড়তেই পারো, মুখস্থ করলে তো লাভ হবে না বাবা, মুখস্থ করলে লাভ হবে না, তোমার বুঝলে লাভ হবে। বুঝলে তুমি লিখতে পারবা। বলছে যে পি প্রাইম দর্পণের প্রতিফলক পৃষ্ঠের উপরে একটি বিন্দু যা মেরুবিন্দু নয়, তাহলে পি প্রাইম বিন্দু এবং দর্পণের বক্রতা কেন্দ্র সি এর সংযোজক পি প্রাইম সি সরলরেখাটি হচ্ছে দর্পণের বক্রতা কেন্দ্র। বলতে এখানে দর্পণের বক্রতা কেন্দ্র হবে নাকি দর্পণের গৌণ অক্ষ হবে? স্যার গৌণ অক্ষ হবে। হ্যাঁ, তাহলে এটা স্যার গৌণ Unok. বক্রতা কেন্দ্র কাইতে গৌণ অক্ষ লিখতে হবে, ঠিক আছে। তারপর বলছে 3 নাম্বার, কোন গোলীয় আয়নার প্রধান অক্ষ একটি কিন্তু গৌণ অক্ষ অসংখ্য। গোলীয় দর্পণে মেরুবিন্দু একটি বলে প্রধান অক্ষের সংখ্যা একটি, রাইট? আর মেরুবিন্দু ছাড়া প্রতিফলক পৃষ্ঠের উপরে অসংখ্য বিন্দু থাকতে পারে, এই জন্য গৌণ অক্ষের সংখ্যা একাধিক। যদি বলে গৌণ অক্ষের সংখ্যা কয়টি এবং কেন, তুমি বলবো অসংখ্য। কারণ প্রতিফলক পৃষ্ঠের উপরে মেরুবিন্দু ছাড়া আর অসংখ্য বিন্দু পসিবল। তাহলে সেই বিন্দুগুলোর সাথে যদি আমি বক্রতা কেন্দ্রিক কানেকশন দিই তাহলে দেখা যাবে যে অনেক এরকম আমি মানে গৌণ অক্ষ পেতে পারি। এই জন্য অক্ষের সংখ্যা অসংখ্য হবে। এরপরে আসতে হচ্ছে যে প্রশ্ন বোঝে নাই যে উত্তোলনের ফোকাস দূরত্ব কেন নেগেটিভ, প্রধান ফোকাস প্রণয় জিজ্ঞেস করছিল। হ্যাঁ, প্রথমে কে জিজ্ঞাইলো? Yes, sir. যে প্রথম যে কথাটা যে এই যে উত্তোলনের প্রধান ফোকাস যে নেগেটিভ সেটা মানে বুঝতে পারে নাই সে, কে জিজ্ঞাসছিল জানি? হ্যাঁ, মানে এই জিনিসটা সে বুঝতে পারে নাই, তার মাথায় ঢুকে নাই। জানি না সে লিভ নিচ্ছে কিনা। তাহলে গোলীয় দর্পণের প্রধান ফোকাস ও ফোকাস দূরত্ব এই জিনিসটা আসতে হচ্ছে। তাহলে প্রধান ফোকাসকে ফোকাস বিন্দু বলা হয়, বইতে বলছে তোমাদের ফোকাস বিন্দুই বলছে, সে প্রধান ফোকাস একটা বলে নেই। বস্তু প্রধান অক্ষের নিকটবর্তী ও সমান্তরাল দৃষ্টিগুচ্ছ কোন গোলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় অবতল দর্পণের ক্ষেত্রে, কারণ অবতল আয়নে তো বাস্তব প্রতিবিম্ব হয়, কাজে কাজে মিলিত হতে পারে, বা যে বিন্দু থেকে অপস্থিত হচ্ছে বলে মনে হয় উত্তল দর্পণে,
তাকে ওই দর্পণের প্রথম ফোকাস বলে। ঠিক আছে, প্রথম ফোকাসের নাম হচ্ছে ফোকাল পয়েন্ট বা ফোকাস বিন্দু। তাহলে প্রধান আর নিকটবর্তী ও সমান্তরাল রশ্মিগুচ্ছ কোন গোলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় সেটা অবতল আয়নায় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেটা হচ্ছে উত্তল আয়নায়, তাকে আমরা বলতেছি এই দর্পণের প্রথম ফোকাস। তারপরে বলা হচ্ছে ফোকাস দূরত্ব থেকে বড় হাতের এফ দ্বারা সূচিত করা হয়। যে কোনো দূরত্ব কি আমরা বড় হাতের অক্ষর দিয়ে সূচিত করি নাকি ছোট হাতের অক্ষর? স্যার বড় হাতের ছোট অক্ষর। হাতে, ছোট হাতে, ছোট হাতে। ছোট হাতে। বড় হাত দূরত্বকে আমরা ছোট হাতের অক্ষর দিয়ে সূচিত করি, আর হচ্ছে অন্য কিছুকে বড় হাতের অক্ষর বিন্দু। হ্যালো, একটু ওয়েট করো। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ কিন্তু বল, তুই বল। এই তো 9টা 10 বা 9টা 15, 9টা 10 বা 9টা 15 দিকে। হুম, না 9টা 10, 9টা বেজে 10 মিনিট বা 9:15। প্রতিদিন মানে যে পরিমাণে লোড। হ্যাঁ হ্যাঁ, ওকে। তাইলে তাইলে দেখো যে এই ফোকাস দূরত্বকে বড় হাতের এফ লেখা হয়েছে, তো সেখানে ছোট হাতের এফ লিখবে। বুঝছো? কি লিখবা বলো? ছোট ছোট হাতের F। হাতে রেফ। বড় হাতের এফ না ছোট ছোট হাতের F? কোনটা দিবা? ছোট হাতে রেফ। ফোকাস small দূরত্বের letter জন্য কিন্তু কারেকশন করো। মনে রাখবা দূরত্ব ইন্ডিকেট করার জন্য ছোট হাতের অক্ষর ব্যবহার হয়, আর যদি বিন্দু ইন্ডিকেট করো তাহলে বড় হাতের অক্ষর ব্যবহার হয়। এটা মনে রাখলেই তুমি আর ভুল করবে না। মানে সাধারণত রেয়ার কেস যেটা ছাড়া বলছে ফোকাস দূরত্ব। ও না, এখানে তো প্রধান ফোকাস। ও সরি, এখানে কারেকশনটা কোন জায়গায় আমি বুঝতে পারছি। এখানে ফোকাস দূরত্বকে বড় হাতের এফ দ্বারা সূচিত করা হয়, সেটা হবে না। বলা হবে প্রধান ফোকাসকে এফ দ্বারা সূচিত করা হয়। কাকে কাকে? প্রধান ফোকাস। প্রধান ফোকাস। বড় হাতের এফটা বড় হাতের এফই থাকবে। প্রধান ফোকাস কি একটা বিন্দু নাকি প্রধান ফোকাস একটা দূরত্ব? বিন্দু। বিন্দু। তাহলে বিন্দু হলে কোন অক্ষর বলছিলাম? বড় হাতের বড় হাতের। তাহলে প্রধান ফোকাসকে বা ফোকাস বিন্দুকে, প্রধান ফোকাসকে বা ফোকাস বিন্দুকে তুমি বড় হাতের এফ দিয়ে সূচিত করবা। 41। ঠিক আছে। আর আর যদি দূরত্ব হইতো, যেমন যে সময় তুমি ফোকাস দূরত্ব পাবা, এখনই তুমি বুঝবা। তোমার আগের ক্লাসে মেরু যদি বুঝে থাকো যে যে কোনো দূরত্ব আয়নার মেরু থেকে মাপা হয়, রাইট? জি স্যার। হ্যাঁ, তাইলে বলো দেখি মেরু থেকে তোমার প্রধান ফোকাস যত দূরে সেই দূরত্বটাকে তুমি কি বলবা? ফোকাস দূরত্ব বলবো। হ্যাঁ, মেরু থেকে বক্রতা কেন্দ্র যত দূরে সেটাকে তুমি কি বলবা? বক্রতার দূরত্ব। বক্রতার দূরত্ব। বক্রতা বক্রতার ব্যাসার্ধ কেন্দ্র বলবা। দূরত্ব। মেরু থেকে লক্ষ্যবস্তু যত দূরে সেটাকে তুমি কি বলবা? মেরু থেকে লক্ষ্যবস্তু যত দূরে তাকে কি বলবা? মেরু লক্ষ্যবস্তু থেকে দূরত্ব। লক্ষ্যবস্তু যত দূরে তাকে তুমি কি বলবা? লক্ষ্যবস্তু দূরত্ব। মেরু থেকে প্রতিবিম্ব যত দূরে তাকে তুমি কি বলবা? প্রতিবিম্বের দূরত্ব। প্রতিবিম্বের দূরত্ব। প্রতিবিম্বের দূরত্ব। সেখানে কিন্তু তোমাকে লিখতে হবে না যে মেরু থেকে, এই কথাটা লিখতে হবে না। তুমি লক্ষ্যবস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, ফোকাস দূরত্ব, বক্রতা ব্যাসার্ধ যাই তুমি বলো, টিচার ধরে নেবে কি এটা মেরু থেকে মাপা হয়েছে। বুঝতে পারছো? বুঝছো এটা? জি স্যার। ইয়েস স্যার। ক্লিয়ার? Yes, sir. তাহলে ফোকাস দূরত্ব আসলে তো ফোকাস দূরত্ব এখন বুঝিয়ে ফেলছো। যে গোলীয় দর্পণে মেরু বিন্দু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। যেহেতু দূরত্ব, এটাকে ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করা হয়। চিত্রটা দেখো, যে এটা আগের দিনে বোঝানো হয়েছিল, তারপর একটু দেখতে পারো।
যে মনে করো যে এটা হচ্ছে তোমার আয়নাটা হচ্ছে তোমার প্রাইম, এখানে পি বিন্দুটা অবশ্য ভিতরে দিতে ঠিক করছে, রাইট? আর সি হচ্ছে বক্রতা কেন্দ্র, এখন তোমাদের বোঝা হয়ে গেছে। এফ হচ্ছে প্রধান ফোকাস, পি হচ্ছে মেরু, প্রাইম হচ্ছে আয়নাটা। তাহলে এখন তোমার মনে রাখতে হবে যে সবসময়, আর এটা আমাদের জন্য খুব ভালো হবে, যে পি থেকে এফ যত দূরে হবে এফ থেকে সি তত দূরে হবে। মানে মেরু থেকে প্রধান ফোকাস যত দূরে হবে, প্রধান ফোকাস থেকে বক্রতা কেন্দ্র কি হবে? তত দূর। যদি তত দূরে হবে। যদি আমি বলি যে এই প্রধান ফোকাস হইতেছে মেরু থেকে প্রধান ফোকাসের দূরত্ব 5 সেন্টিমিটার, তাহলে মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্ব কত? স্যার 5 সেন্টিমিটার। 10 যদি জিজ্ঞেস সেন্টিমিটার করি উত্তর কি হবে? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার হবে। 10 মানে সেন্টিমিটার হবে। মেরু থেকে প্রধান ফোকাস যত দূরে, মেরু থেকে বক্রতা কেন্দ্র তার দ্বিগুণ দূরে। তাহলে মেরু থেকে প্রধান ফোকাস যদি 5 সেন্টিমিটার দূরে থাকে, তাহলে মেরু থেকে বক্রতা কেন্দ্রটি তার দ্বিগুণ দূরত্ব, তার মানে 10 সেন্টিমিটার দূরে থাকবে। ক্লিয়ার? বুঝতে ইয়েস পারছে? স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। বুঝা যাচ্ছে? ইয়েস স্যার, বোঝা যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ, তাহলে আমি বলতে পারি যে ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতা ব্যাসের দূরত্ব। মানে ফোকাস দূরত্ব কি আমরা এফ দিয়ে সূচিত করি, বক্রতা ব্যাস থেকে সূচিত করি আর দিয়ে, তাহলে এপি কস হয়ে যাবে r/2, রাইট? এপি কস r/2 হবে। ইয়েস স্যার। বক্রতা ব্যাসার্ধ যদি আমি জানি, সেটাকে 2 দিয়ে ডিভাইড করে দিলে আমি ফোকাস দূরত্ব পেয়ে যাবো। আর ফোকাস দূরত্ব যদি আমি জানি, সেটাকে 2 দিয়ে গুণ করে দিলে আমি বক্রতা ব্যাসার্ধ পেয়ে যাবো। গট ইট? হুম? ইয়েস স্যার। ইয়েস স্যার। 2f is equals to r। এপি কস r, হ্যাঁ। তাহলে এই চিত্রটা আঁকতে কেমন আমি জানি না, সেটা হচ্ছে প্রথমে সমান্তরাল রশ্মি দুটো দিবা, তারপরে প্রধান অক্ষের উপরে এফ বিন্দুটা নিবা, তারপরে এফ, তুমি ওই প্রতিফলিত রশ্মি দুটোকে এফ বরাবর দিয়ে বাড়াই দিবা সামনের দিকে। আর এই যে নিচে করে তোমার এই যে অনেকে আবার প্রশ্ন করে যে স্যার, উপরের দিকে দেখা যাচ্ছে যে আপতিত রশ্মি, আর মনে করেন স্যার দ্বিতীয়টা থেকে যে প্রতিফলিত রশ্মি আসছে মিলে গেছে, উপরের পার্টে নিচের পার্টে মিলে নাই স্যার, কোনো সমস্যা? এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা যে কোনো ভাবে হতে পারে। তবে যেটা করা হয় সেটা হচ্ছে যে তোমার প্রধান অক্ষ থেকে একটা রশ্মি তুমি যতটুকু উপরে নিবা, ঠিক ততটুকু নিচে আরেকটা রশ্মি নেওয়া হবে, তাহলে খুব সুন্দর হয়, ঠিক আছে? তাহলে এখন, তাহলে এটা হচ্ছে তোমার, আর এটা কেন মানে মানে এটা প্রধান প্রকাশ উত্তোলনের জন্য প্রধান প্রকাশ কেন তোমার ধনাত্মক, সেটা কি ক্লিয়ার হচ্ছে? জিজ্ঞেস করছিল অনেকে, প্রধান প্রকাশটা জি কেন স্যার। পজিটিভ সেটা ক্লিয়ার ইয়েস হচ্ছে? স্যার। ইয়েস স্যার। আর আলোক রশ্মি কি এখানে জোর করে মিলাইতে হয়, নাকি আলোক রশ্মির প্রকৃত মিলনের ফলে এখানে তৈরি হয়? স্যার প্রকৃত মিলনের ফলেই হইতেছে। তো প্রকৃত মিলনের ফলে প্রান্তের বিন্দুটা পাই। এর জন্য আমরা এই এটাকে বাস্তব বলবো। আর উত্তোলনের ক্ষেত্রে তার উল্টো অপোজিট সিনারি আমরা দেখতাম, যে আলোক রশ্মির প্রকৃত মিলনের ফলে এটা মিলিত তৈরি হচ্ছে না, এই জন্য এটাকে আমরা বলতেছি এই যে ঋণাত্মক। ঠিক আছে? এটা কি আঁকতে পারছিলাম পরে পরে পোলাপান তোমরা? আমি তো উপস্থিতি বলে দিছিলাম প্রিভিয়াস ক্লাসে বলে দেওয়ার পরে তুমি কি আঁকতে পারছিলা? ইয়েস স্যার। এবার এখানে একটা ব্যাপার মনে রাখো, যেটা নাকি হয়তো বা আমি যেভাবে বলতে পারি, আমার না বললে আমি এখন মনে করাই দিতে চাচ্ছি, যে যদি তুমি আয়না বা লেন্সের চিত্র আঁকো, তীর চিহ্ন অবশ্যই তোমাকে দিতে হবে। যদি তুমি তীর চিহ্ন না দাও, তাহলে আয়নার চিত্রে বা লেন্সের চিত্রে কোনো লাভ হবে না। কি বলছি ক্লিয়ার? এখানে প্রত্যেকটা তীর চিহ্ন তোমাকে দিতে হবে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। বলো। ইয়েস স্যার। যেমন প্রধানকে সমান্তরাল আলোক রশ্মি তুমি নিলা, আপতিত রশ্মি তুমি দুইটা পাইছো। তাহলে মনে করো তার তুমি এই বিন্দুটাকে নিলা, এই বিন্দুটাকে নেওয়ার পরে তুমি পিছনের দিকে ডট লাইন আঁকার সুবিধার জন্য এমনি করলা, পিছনের দিকে ডট লাইন আর সামনের দিকে তুমি বাড়াই দিলা, পিছনের দিকে ডট লাইন সামনের দিকে তুমি বাড়াই দিলা। এই যে তোমার প্রতিফলিত রশ্মিগুলি যে তুমি পাইলা, প্রতিফলিত রশ্মির ডিরেকশন তো তুমি বুঝতে পারো ন্যাচারালি বরাবর হবে। আর মেরুবিন্দু বরাবর যদি কোনো আলোক রশ্মি দেয়, তাহলে এই পথে বিপরীত দিকে ফিরে আসবে। একই ঘটনা ঘটে যদি তুমি বক্রতা ব্যাসার্ধ বরাবর কোনো একটা আলোক রশ্মিকে তুমি পাঠাও। ঠিক আছে? তাহলে এটা সব করতে আমাদের সময় লাগবে না। বস্তু উভয়চিত্রে দর্পণের মেরু পি থেকে প্রধান ফোকাস এ পর্যন্ত দূরত্বই হচ্ছে দর্পণটি ফোকাস দূরত্ব, অর্থাৎ পি এফ ইকস পি এফ। গোলীয় দর্পণের ফোকাস দূরত্বের বক্রতা ব্যাসার্ধ অর্ধেক, সুতরাং পি এফ ইকস টু পিসি বাই 2, বা এফ ইকস হচ্ছে আর ডিভাইড বাই 2, রাইট? ক্লিয়ার? ইয়েস স্যার।
তাহলে এই পর্যন্ত কন্টেন্ট ক্লিয়ার, ভালো কথা। পড়তে হবে কিভাবে বাসায় সেটা বলে দিই। সেটা হচ্ছে যে বাসার ভিতরে নিজে বুঝে বুঝে পড়তে হবে। করতে হবে কি, একটু স্টাডি করতে হবে, তারপরে কবিতা লিখতে হবে। আমি এই জায়গায় এই জিনিসটা বুঝছি, এই জায়গা থেকে এই জিনিস বুঝছি, ব্যাপারটা এই, ব্যাপারটা এটা। তাহলে মুক্ত করতে হবে না। আর মুখস্থ করার চেষ্টা করার দরকার নেই যে আমার মনে হচ্ছে, কারণ যেহেতু বোঝা যায়, মুখস্থ না করেই ভালো। হ্যাঁ, বা চিত্র এঁকে সাহায্য নেওয়া যায়, যে আমি চিত্র আঁকবো, চিত্র দেখে দেখে আমি বলতে পারি কিনা এই চিত্রের বিষয়বস্তু এরকম, এই চিত্রের বিষয়বস্তু এরকম, এই চিত্রটা দেখে আমি এখান থেকে এই 3টা টার্ম কি ডিফাইন করতে পারি কিনা, সেই জিনিসটা আমাকে মানে বলার চেষ্টা করতে হবে। আর যদি ডিফাইন করতে না পারি, তাহলে আবার একটু পড়তে হবে, যে চেষ্টা করতে হবে যে আমি কি বলছিলাম সেটা মনে করার চেষ্টা করতে হবে। কিন্তু মুখস্থ করলে তুমি কত পেজ মুখস্থ করবা বলো, সেটা কি পেইনফুল না? ইয়েস মুখস্থ স্যার। যদি করতে যাও, তাহলে আমার কাছে মনে হচ্ছে তুমি মুখস্থ করো না। তুমি জাস্ট নিয়ে বসবা, আমি দেখি কোনটা কতটুকু আমি পারতেছি, সেই অনুযায়ী কাজ করবা। এরপরে আমার আহ, আরেকটি পার্ট, সেটার জন্য আমার 20 সেকেন্ড সময় লাগবে আমার ওই কন্টেন্ট বের করতে। টাইম প্রয়োজন হবে আমার। বের করতেছি, wait। নেটের অবস্থা কি? সেটা গতকাল ছিল এরকম সময় কত কানেকশন 10 MB যদি তুমি আগে যেতে আমাকে বলবি। আমি সরি, আমার একটু দেরি লেগে গেল, কারণ স্লো তো, এই জন্য আমি যতটুকু সময় দিচ্ছিলাম ততটুকু সময় পারিনি। বের করে ফেলছি অলরেডি, দেখার দেখা শেয়ার করতেছি। দেখতে পাও ইয়েস চিত্রগুলি, দেখতে পাও? স্যার। এরকম সুন্দর সুন্দর চিত্র আমাদের আঁকতে হবে। হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর চিত্র আমরা আঁকবো। দেখে হাহাকার করে লাভ নেই যে আমরা আঁকতে পারবো কি না পারবো, এগুলি হাহাকার করে লাভ নেই, অবশ্যই আমরা পারবো, কোনো প্রবলেম নেই। আর এখানে আমার এখানে অনেক কন্টেন্ট আছে আমার। এখানে কিছু স্যাম্পল দেখানো হয়েছে প্রথমে, যে চিত্রগুলো কেমন হবে আনার জন্য। হ্যাঁ, কিন্তু তার আগে, এটা করার আগে আমাদের বুঝতে হবে কোথায় লক্ষ্যবস্তু থাকলে আমরা কি নামে ডাকবো, কোথায় প্রতিবিম্ব থাকলে আমরা সেটাকে কি নামে ডাকবো। যেমন এখানে আমরা যদি প্রথম এই যে চিত্রটা আমি শেয়ার করছি, প্রথম যে চিত্রটা, সেখানে এবিটা হচ্ছে লক্ষ্যবস্তু আর এ প্রাইম বি প্রাইম হচ্ছে প্রতিবিম্ব। তাহলে বলতে পারবা যে এ বি লক্ষ্যবস্তু কোথায় আছে চলে, এ বি লক্ষ্যবস্তুর পজিশন কই, বলতে পারবে কি? স্যার আপনি প্রশ্নটা আরেকবার করতে Where পারবেন? does it- আপনার কথাটা কেটে কেটে গেছে। আমি বললাম যে এখন যে চিত্রটা দেখতে পাচ্ছ, এখন শুনতে পাও? ইয়েস স্যার, মোটামুটি শোনা যায়। চিত্রটা দেখতে পাচ্ছ, সেখানে এবিটা হচ্ছে লক্ষ্যবস্তু। এবিটা কি? লক্ষ্যবস্তু। 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 তাহলে বলো, এবি লক্ষ্যবস্তুটা আয়নার কোথায় আছে, সেটা কি তুমি বলতে পারবে? আয়নার স্যার সামনে। ফোকাস বিন্দু, ফোকাস কোথায় বিন্দু আছে? থেকে সামনে।
এই জন্যই তোমার আর কি জানতে হবে। তাহলে আমি একটু পড়ে যাই, তারপরে তুমি দেখো। এই জন্য তোমার এগুলি জানতে হবে। যেমন এই যে এই চিত্রটা আমি তো সব আর সবাইকে বর্তমানে কেটে কেটে পড়াই, আসছে। কারণ হচ্ছে কি, কথা কেটে কেটে আসছে। এখন এখন স্যার হালকা হালকা মাঝে মাঝে কাটে আবার শোনা যায় এরকম অবস্থা। মাঝে মাঝে কেটে যায়। অথচ গতকাল যে সময় বিল নিচ্ছে সে সময় স্পিড মানে টাকা মানে স্পিড ছিল হচ্ছে তোমার 13 Mbps। কত কত বলছি? স্যার 13। 13 MB। 13 Mbps। আমি বললাম ওই যে স্পিড চেক করে নিয়ে দেখাচ্ছি, বললাম যে আপনি যে এই স্পিডটা আমাকে দিলেন, এই স্পিডটা তো এই সময় অস্বাভাবিক একটা স্পিড, আপনি কি মনে করেন? ঠিক আছে, আপনি কি মনে করেন আর কি, যে স্পিডটা আমাকে দিলেন, হ্যাঁ, তো এটা কি মনে করতেছেন? কয় না স্যার এটা তো ঠিক করছি আমরা সেদিন সাজ্জাদ ভাইয়ের দিন যে ঠিক করছে হ্যান দেন। ঠিক আছে, আমি বললাম আপনি প্রতিদিন আমার এটা দিতে পারবেন? হ্যাঁ, কয় না আপনার স্পিচটা ঠিক করে দিচ্ছি, আর এই উল্টাপাল্টা কিছু হবে না, এই সেই। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে যাওয়ার 1 মিনিট পরেই বুঝছো স্পিড হচ্ছে কত জানো? 8 Mbps। তেরো থেকে মনে করে স্যার, বিজনেস। বুঝলা? একটু যা 1 মিনিট গেছে সে, তারপরেই 8 হয়ে গেছে, 13 থেকে 8 হয়ে গেছে। আর পরে কিছুক্ষণ পরে তো বুঝতেই পারছো কি হয়েছে। দিস ইজ দ্য রিয়েল কেস সিনারিও। কিরকম স্যার এগুলো? আচ্ছা এরপরে যাই হোক, বলেন না। আমি এই যে চিত্রটা দেখালাম, এখন কি কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, এখন শোনা যাইতেছে। এখন তাহলে তুমি বলো যে আয়নাটাতে আমি আঁকছি, বলো তো এটা উত্তর আয়না না অবতল আয়না? স্যার এটা অবতল স্যার আয়না। অবতল হয় না। স্যার ভেরি গুড। এখন দেখো 1 নম্বর পজিশন, পি হচ্ছে তুমি বুঝতেই পারো মেরুবিন্দু, এফ হচ্ছে প্রধান ফোকাস, আর সি হচ্ছে বক্রতার কেন্দ্র। কোনো ডাউট? No, sir. নো No, স্যার। sir. পি থেকে এফ যত দূরে, এফ থেকে সি তত দূরে। কোনো ডাউট? No, নো sir. স্যার। নো স্যার। ওকে, তাহলে এখন দেখো 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন, 4 নম্বর পজিশন, 5 নম্বর পজিশন। এখানে এই পজিশন গুলোতে যদি লক্ষ্যবস্তু বা প্রতিবিম্ব থাকে, কোন পজিশনকে আমরা কি নামে ডাকবো সেটা আমাদের একটু বুঝতে হবে। যেমন 1 নম্বর পজিশনে যদি লক্ষ্যবস্তু থাকে সেটাকে আমরা বলবো মেরু ও প্রধান ফোকাসের মধ্যে। কোথায় বলবো? মেরু মেরু প্রধান প্রধান ফোকাস। মেরু ও প্রধান ফোকাসের মধ্যে। জাস্ট মধ্যে, নাকি মেরু আর প্রধান ফোকাসের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে? স্যার যে কোনো জায়গায় থাকতে পারে। যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু যদি বলে দেয়, আমাদের যদি বলে দেয় যে ফোকাস দূরত্ব হচ্ছে 50 সেন্টিমিটার, আর লক্ষ্যবস্তুকে রাখা হয়েছে হচ্ছে 25 সেন্টিমিটার দূরে, তাইলে আমাদের মাঝে আঁকাটা যৌক্তিক আছে নাকি? যৌক্তিক আছে ইয়েস না? স্যার। Yes, বলে sir. দিল, বললো যে প্রধান মানে বক্রতার ব্যাসার্ধ 100 সেন্টিমিটার, লক্ষ্যবস্তুকে রাখা হয়েছে 25 সেন্টিমিটার দূরে। তাহলে তো তুমি বুঝতেই পারছো যে মেরু থেকে বক্রতার কেন্দ্র 100 সেন্টিমিটার দূরে, আর মেরু থেকে লক্ষ্যবস্তু যত দূরে সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। এই তো বিষয়টা, বলো। স্যার। Yes, sir. তাহলে এখন যদি মনে করো নাম্বার 1 পজিশনে থাকে, তাহলে তুমি বলবা মেরু ও প্রধান ফোকাসের মধ্যে। নাম্বার 2 তে যদি থাকে তাহলে কোথায় বলবা বলো তো পোলাপান? ফোকাস বিন্দুর উপর বা ফোকাস বিন্দু বরাবর। ফোকাস বিন্দুতে বা প্রধান ফোকাসে। আরেকটা নাম অবশ্য আছে, কিন্তু এটা তো তোমাদের ভিতরে এখন আলোচনা করা নেই, এই জন্য আর বললাম না। তিনটা পয়েন্ট, তিনটা ভাবে বলা যায়, প্রধান ফোকাসে বা স্যার ফোকাস জেনে রাখলে সমস্যা কি? জেনে রাখলে যে আমি সেজন্যই তো আমি বলতে এখন বলবো আর কি। তুমি বলতে পারো যে প্রধান ফোকাসে বা ফোকাস বিন্দুতে বা ফোকাস তলে। কোথায়? প্রধান ফোকাসে বা ফোকাস বিন্দুতে বা ফোকাস তলে, ফোকাল প্লেন, রাইট? জি স্যার। আর 3 নম্বরে যদি থাকে, Yes, sir. তাহলে আমি স্যার চিত্র, বলবো হচ্ছে বক্রতার কেন্দ্র ও ফোকাস ফোকাস বিন্দু বিন্দুর মাঝে। হ্যাঁ তুমি দুইভাবে বলতে পারবা। প্রধান ফোকাস বক্রতা কেন্দ্রের মধ্যে, ফোকাস বিন্দু বক্রতা কেন্দ্রের মধ্যে, অথবা বক্রতা কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে, অথবা বক্রতা কেন্দ্র ও ফোকাস বিন্দুর মধ্যে। আবার অনেকে বলে সি ও এফ এর মধ্যে। সি দিয়ে তারা বোঝায় হচ্ছে বক্রতা কেন্দ্র, আর এর দিয়ে বোঝা হচ্ছে ফোকাস বিন্দু। তখন বুঝতে হবে সি আর এফ এর মধ্যে যদি কোনো টিচার বলে তাহলে বুঝতে হবে যেটা সি এবং সি কোথায়, মানে প্রধান কেন্দ্র মাঝে কোথায়। বুঝা যাচ্ছে? ইয়েস জি স্যার। স্যার। Yes, sir. বলো, বুঝতে পারো না? আর যদি বুঝতে বলে পারি স্যার। তোমাকে, ইয়েস স্যার। Yes, sir. যদি তোমাকে বলে যে 4 নম্বর পজিশন যদি বলে তাহলে কি বলবা? স্যার বক্রতার তো কেন্দ্র বক্রতার বরাবর। কেন্দ্র কোনটা? কেন্দ্র। বক্রতার কেন্দ্রে বলবা, অথবা
অনেকে আবার 2F এও বলে, 2 বড় হাতের এফ দেয়, আবার অনেকে ভুল করে 2 ছোট হাতের এফ দেয়। বড় হাতের এফটা কারেক্ট, কিন্তু ছোট হাতের এফ দিলে ভুল হয়ে যায়। তাহলে আহ, যদি বলে 2F বিন্দুতে তাহলে ঠিক আছে, যদি বলে 2F দূরত্বে তাহলে আবার ঠিক আছে। মানে কোনটা কি সেটা ক্লিয়ার করে বলতে হবে। তাহলে তোমার 4 নাম্বার যদি হয় তাহলে তুমি বুঝতে পারতেছো বক্রতার কেন্দ্রে, রাইট? স্যার হাফ। ইয়েস স্যার, আর এর মধ্যে বললে হবে না? না, আরের মধ্যে বলতে দেখি নাই। যদি বলে যে মেরু থেকে আর দূরত্বে তাইলে হইতে পারে, কিন্তু আমি দেখি নাই, এটা খুব একটা স্যার আর কমন এমনিও প্র্যাকটিস। হবে না, আর তো পুরা ব্যাসার্ধটাকে বোঝায়, আর সি তো একটা বিন্দু। এটা হয়তো বা অতটা প্র্যাকটিস না, কিন্তু ওই যে আর যদি এটা তোমার ই হয় তাহলে সেক্ষেত্রে তো তোমার আয়নার বক্রতা ব্যাসার্ধ আর হচ্ছে, কাজে সেই সেন্সে বললে ভুল ধরতে পারবে না তুমি। বাট ওটা আমি অতটা প্র্যাকটিস দেখি নাই। আর যদি 5 নাম্বার পজিশনে থাকে তাহলে কি বলবো? স্যার বলো। বক্রতার কেন্দ্র থেকে ঘুরে, বা বক্রতার কেন্দ্রের উপর। পজিশনে এলে তুমি বলবা অসীম বক্রতা কেন্দ্রের মধ্যে। কি বলবা? অসীম বক্রতা কেন্দ্রের মধ্যে। অসীম বক্রতা কেন্দ্রের মধ্যে তার মানে কি? তোমার কোন একটা গোলীয় আয়নার জন্য লাস্ট ডিফাইন পয়েন্ট কোনটা? অসীম যে বক্রতার কেন্দ্রের মাঝ পয়েন্টের পরে তুমি বরাবর। আর কোনো ডিফাইন পয়েন্ট না, পয়েন্ট। আমি তারপর আমি কিন্তু পয়েন্ট বলছি, আমি তোমাকে কিন্তু বলি নাই বিন্দু, বলি নাই, বলছি পয়েন্ট। লাস্ট ডিফাইন কিন্তু পয়েন্ট কোনটা? তো লাস্ট স্যার ডিফাইন সি। পয়েন্ট নাই। বক্রতার কেন্দ্র, লাস্ট ডিফাইন, লাস্ট ডিফাইন পয়েন্ট সি, স্বপ্ন। ইয়েস স্যার, সি। ইয়েস স্যার। এরপরে আর ডিফাইন করা হয় না। সি এর পরে যদি যায় তখন সেটাকে আমরা বলি অসীম করি। সি এর বাইরে যদি কোনো পয়েন্ট থাকে তাহলে সেটাকে আমরা অসীম করি। স্যার আমি এবার খেয়াল করি নাই যে আপনি ডিফাইন শব্দটা বলেছেন, এই জন্য বলছিলাম তাই। তাই না? আচ্ছা, ডিফাইন বলেছি আমি। লাস্ট ডিফাইন পয়েন্ট ফর এ spherical mirror is C. তাহলে any other point which is further from C will be known as infinite distance, right? ইয়েস ইয়েস স্যার। স্যার। আর সি এর বাইরে যদি যাও তাহলে সেটাকে তুমি অবশ্যই তুমি অসীম দূরত্ব হিসেবে চিন্তা করবে। ঠিক আছে? তাইলে এখানে মনে করো এই পয়েন্টগুলোর মধ্যে যদি তোমার লক্ষ্যবস্তু থাকে বা প্রতিবিম্ব থাকে, যেটাই থাকুক না কেন, তাহলে কোথায় লক্ষ্যবস্তু বা কোথায় প্রতিবিম্ব আছে সেটাকে আমরা চিত্র দেখে বলে দিতে পারবো। ইয়েস স্যার, ইয়েস বলে স্যার। দিতে। এই জিনিসটার জন্য আমাকে অনেক স্টুডেন্ট আমাকে দেওয়া করে যে স্যার আপনি এই জিনিসটা যে আমাদের তারপরে যে আপনি ডায়াগ্রাম গুলো করাচ্ছেন এর জন্য আমাদের স্যার খুব উপকার হচ্ছে। আর অন্য জায়গার স্যার ভিতরে এখন আমি আমাকে কথা অনেকে মনে কেটে কেটে আস্তে আস্তে। এখন এখন তো জি সমস্যা না, স্যার। এখন তো একটু বেশি দেখা যাচ্ছে। এখন তো আমার সমস্যা হওয়ার কথা না। তাহলে মনে হয় স্যার আমার সমস্যা হলো। এখন স্পিডটা তো ভালো আমার। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এখন শুনতে পাও? ইয়েস স্যার, এখন আবার ক্লিয়ার। ইয়েস স্যার। তাহলে এখন ওই যে অনেক স্টুডেন্ট আমার জন্য দোয়া করে যে স্যার আপনি আমাদের প্রথমেই ডায়াগ্রাম গুলো করার নেই, আয়নার ডায়াগ্রাম গুলো করার নেই, প্রথমে আমাকে বিন্দু শিখাইছেন স্যার, এটাই বিন্দু এটাই বিন্দু, এখানে লক্ষ্যবস্তু প্রতিবিম্ব থাকলে এটা বলতে হবে, এখানে লক্ষ্যবস্তু প্রতিবিম্ব থাকলে এটা বলতে হবে। এভাবে অনেক স্টুডেন্টই আমার জন্য খুব শুভকামনা ছিল আমার জন্য। তাহলে এই জিনিসটা যদি তুমি ধরতে পারো তাহলে তোমার মনে করো ডায়াগ্রাম অঙ্কনের কাজ মোটামুটি তোমার অর্ধেক হয়ে গেল। তাহলে এটা একটা স্ক্রিনশট নাও, এই চিত্রটা একটা একটা স্ক্রিনশট নাও প্লিজ। স্যার নিয়েছি। এবার তুমি নিচের একটা স্ক্রিনশট নাও, আমি চেষ্টা করবো তোমাকে পিডিএফটা দিতে। ঠিক আছে, পিডিএফটা দিতে চেষ্টা করবো। হয়তো বা এটা কিন্তু এটা দিতে একটু দেরি হতে পারে, হয়তো বা কালকে হতে পারে। স্ক্রিনশট নিতে পারি নাই। স্ক্রিনশট নিতে না পারলে এখন নাও। এখন পারবা? পারছো? ইয়েস স্যার, নিয়েছি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এখন আমি দেখাতে চাচ্ছিলাম যে এই যে 1 থেকে 5 নম্বর পয়েন্ট, সেই 5টা বিন্দুর যে বর্ণনাটা, সেই বিন্দু বর্ণনা সম্বলিত এই অংশটা নয়, এটা অবশ্যই খাতার ভিতরে তুলবে। ঠিক আছে, এটি একটু নিয়ে নাও। স্যার নিয়েছি। সবাই নিয়েছো কিনা? ইয়েস স্যার। হুম। তাইলে আমি চেষ্টা করব কি এটা একটা পিডিএফ দিতে, এই যে পুরো কন্টেন্টের একটা পিডিএফ দিতে। পিডিএফটা দিলে পিডিএফ থেকে তোমরা মনে করো তুলবা, তাহলে মনে করো 4-5টা ক্লাস, মানে অন্তত আমি যদি 5টা ক্লাস এটার উপরে নেই, এই অংশটার উপরে, তাহলে অন্তত আমাদের 2টা বা 3টা ক্লাসের টাইম সেভ হবে নাকি?
যেটা তোমরা আগে থেকে লিখে রাখতে পারো। ইয়েস স্যার। পিডিএফ শেয়ার করবে কারোর সাথে? বলো। নো স্যার। নো স্যার। পিডিএফ কিন্তু কারোর সাথে শেয়ার করবে না। আমার কাছে রিপোর্ট যদি আসে তখন কিন্তু আমি আর দিব না এই ভিউলেস তোমাদের। ঠিক আছে? এখন তুমি বলতে পারো স্যার আপনার কাছে করুম না। বাবা তুমি আমার কাছে না পড়লে আমার কোনো দুঃখ নাই। ঠিক আছে? এটা একটু মনে রাখবা। দয়া করে। কারণ এটা হচ্ছে প্রথম থেকে আমি এরকম। ঠিক আছে? আমি যেটা বলি সেটা স্টুডেন্ট মেনে চলে অভ্যস্ত, ওরা আমার কথা শুনে। ফোর্স করি না, আমি ভালো মতো বুঝেই বলি। কাজেই আমি রিকোয়েস্ট করব যে আমি এটা তোমাকে দিয়ে দিব বাই টুমরো ইভিনিং এর মধ্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাকে পিডিএফটা। কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে যেটা তুমি কারোর সাথে শেয়ার করবে না। এখন টিচার তো বাবা মার মতো, বাবা মার কথা যদি শোনো টিচারের কথা শুনবে না? বলো। অবশ্যই স্যার। হ্যাঁ, ইয়েস শেয়ার স্যার। করবা কারোর সাথে? নো স্যার। কি পারতো তুমি না স্যার। শেয়ার পারছো? না স্যার, কোনোদিনই আচ্ছা না। তাইলে এটা একটু, হ্যাঁ, তাইলে প্রথমে ওই চিত্রটা আঁকছো আর ওই চিত্রের নিচের লেখাটা লিখবা। সেটা হচ্ছে তুমি পড়ার জন্য এটা আজকের মধ্যে লিখে নিবা। আর হচ্ছে তোমাকে কালকে বাই ইভিনিং আমি তোমাকে চেষ্টা করবো এটা দিতে। আর যদি না দিই তাহলে এমন হতে পারে যে রাত্র 8টা 10টা বাজতে পারে। কিছু টেকনিক্যাল ফল্টের কারণে আমার একটু ডিলেটা হচ্ছে। আমি সরি ফর দ্যাট। কিন্তু আমাকে একটু মনে করে দিও, তো স্কুলে আবার যাইতে হবে, স্কুলে লং টাইম ক্লাস আছে আমার। স্যার আর কম্পিউটার নেন নাই, কিসের মানে, ল্যাপটপ। হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপ আর নেন নাই পরে? না আমার তো এই যে বিভিন্ন চাপের কারণে আমার একটু সমস্যা হয়েছে বুঝছো। জি স্যার। কিন্তু তোমাদেরকে অসুবিধা হচ্ছে পোলাপান ক্লাস নিতে? নো নিচ্ছি স্যার, যে নো আমি। স্যার। আগের হুম, তাহলে অসুবিধা নেই, ক্লাস নিতে বললেই তো হলো। এখন কথা হচ্ছে যে যদি আমার আমি চেষ্টা করব কালকের মধ্যে আমি এটা আপলোড করে দিতে। আপলোড করে দিলে সেখান থেকে তুমি যেভাবে পারো আর কি কন্টেন্ট গুলো তুমি আস্তে আস্তে লিখে নিবা। বুধবারের মধ্যে সব লিখে নিতে হবে এরকম কথা আমি বলি না, আস্তে আস্তে লিখে নিবা আর কি। লিখে নিলে তাহলে পরবর্তী ক্লাসগুলো আমরা এইভাবে ইজিলি যেতে পারবো। ইজ ইট ওকে? ওকে স্যার। ইয়েস স্যার। থ্যাংকস ফর জয়নিং। ওকে বয়েজ, থ্যাংক ইউ স্যার। স্যার জয়নিং। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।
Okay.